শুনুন, আজ পুরো গ্রামে অদ্ভুত সব কথা হচ্ছে। আপনি তো জানেনই না যে বাইরে কি চলছে। এখন সারাদিন কাজের জন্য বাইরে থাকবো নাকি মানুষের গল্পগুজব শুনবো? কি হয়েছে আবার? গ্রামের লোকেরা বলছে আষাঢ় মাসের এই রাতগুলোতে ঠিক রাত 12টায় একটা ভয়ানক শব্দ শোনা যায়। কেউ যেন সাহায্যের জন্য চিৎকার করে। সবাই খুব ভয় পেয়ে গেছে। আরে পূজা, তুমিও এসব গুজবে কান দিচ্ছ? ওটা হয়তো বাতাসের শব্দ। চুপচাপ ঘুমিয়ে পড়ো, এসব কিছুই না। বাঁচাও, আমাকে সাহায্য করো, কেউ আছো? বাঁচাও। শুনলেন? এই তো সেই আওয়াজ যেটা নিয়ে পুরো সন্তোষপুরে আলোচনা হচ্ছে। এটা কোনো ভুল শোনা নয়। হ্যাঁ পূজা, আওয়াজটা একদম পরিষ্কার ছিল। মনে হচ্ছিল যেন কেউ আমাদের উঠোনেই দাঁড়িয়ে চিৎকার করছে। আমাকে গিয়ে দেখতেই হবে। না, আপনি কোথাও যাবেন না। মাঝরাতে কোনো অজানা শক্তি আপনাকে নাম ধরে ডাকছে। এটা ঠিক নয়। আরে ভয় পেও না, আমি শুধু দরজার ফাঁক দিয়ে একটু দেখে আসছি। কিছু হবে না। দেখি তো আসলে ব্যাপারটা কি। তুমি এখানেই থাকো। অদ্ভুত ব্যাপার, কাউকে তো দেখা যাচ্ছে না। আরে এটা তো একটা ঘোড়া, কিন্তু এই প্রাণী তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে না। তাহলে আওয়াজটা কোথা থেকে এলো? আশেপাশে তো কোনো মানুষও দেখা যাচ্ছে না। দেখলেন কাউকে? কেউ ছিল না, শুধু একটা ঘোড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে। কিন্তু ঘোড়ার কাছ থেকে যে আওয়াজটা এলো সেটা তো মানুষের কণ্ঠের মতো ছিল। হ্যাঁ সেটাই তো। আমার মনে হয় গ্রামের কোনো দুষ্টু লোক আমাদের সঙ্গে মজা করছে। ঝোপের আড়ালে লুকিয়ে আওয়াজ করছে যাতে আমরা ভয় পাই। ওই ঘোড়াটাও হয়তো তারই। কিন্তু রমেশ, এত জোরে বৃষ্টির মধ্যে কেউ কেন এমন মজা করবে? এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো, সকালে দেখব কার ঘোড়া খুলে ঘুরে বেড়াচ্ছে। অযথা ঘুমটা নষ্ট হয়ে গেল। আরে এখন তো সূর্যও ঠিকমতো ওঠেনি, আর গ্রামের লোকেরা এভাবে দৌড়াচ্ছে কেন? যেন পিছনে যমরাজ লেগেছে। আরে সোহান, একটু দাঁড়াও ভাই। কি হয়েছে? কোনো স্যার কি খেপে গেছে যে সবাই ম্যারাথনের মতো দৌড়াচ্ছ? আরে রমেশ, বড় বিপদ হয়ে গেছে। মুখিয়াজির পুরনো কুয়োতে একটা ঘোড়া পড়ে মারা গেছে। গ্রামের লোকেরা তাকে বের করছে, সেটাই দেখতে যাচ্ছি। কি ঘোড়া? কেমন ঘোড়া? সাদা ঘোড়া, দেখতে বেশ বড়সড় আর দারুণ লাগছে, কিন্তু বেচারা রাতের বৃষ্টিতে কুয়োর মধ্যে পড়ে গেছে। চল তুইও দেখে আয়। এ তো সেই ঘোড়া, এর কপালের ওই সাদা দাগ। এ তো সেই ঘোড়া যেটা গত রাতে আমার দরজার সামনে দাঁড়িয়েছিল। কিন্তু সুখন তো বলছে এটা রাতে কুয়াতে পড়ে মারা গেছে। তাহলে আমার বাড়ির বাইরে কে ছিল? ওটা কি কোনো ছায়া ছিল? না, এটা নিশ্চয়ই আমার ভুল ধারণা। আমাকে কাজে মন দিতে হবে। পূজাকে এসব এখন বলবো না, না হলে সে ভয়ে মরে যাবে। আমাকে জমিতে পৌঁছতে হবে। আরে বাবা, এটা আবার কি জিনিস? একটু আগেই তো আমি এটাকে কুয়ার পাশে মরা অবস্থায় দেখে এসেছি, আর এটা এখানে কি করছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি, নাকি কোনো ভূত আমার পিছু নিয়েছে? ওই আওয়াজ, ওই ঘোড়া, আসলে সে আমার কাছে কি চায়? বাছা, এই ভর দুপুরে বটগাছের ছায়ায় বসা ঠিক আছে, কিন্তু তোমার মুখের এই ভয়ের ছাপ কেন?
কি দেখেছ যে তোমার প্রাণ শুকিয়ে গেছে? বাবা, আমি বিপদে পড়েছি। আমি বুঝতে পারছি না আমি যা দেখছি তা সত্যি নাকি আমি পাগল হয়ে যাচ্ছি। শান্ত হও বাছা। যা দেখা যায় তা সবসময় সত্য নয়, আর যা সত্য তা সবসময় সবাই দেখতে পায়। বিস্তারিত বলো, তোমার কষ্টটা কি? বাবা, গত রাত থেকে একটা ঘোড়া আমার পিছু নিচ্ছে। রাতে সে মানুষের কণ্ঠে আমার কাছে সাহায্য চেয়েছিল। আজ সকালে তাকে গ্রামের কুয়োতে মৃত অবস্থায় পাওয়া গেছে। আর এখন সে আমার মাঠে দাঁড়িয়ে আছে। এটা আসলে কি রহস্য? বৎস, এই পৃথিবী শুধু মাংস রক্তের জগৎ নয়। কখনো কখনো কিছু আত্মা অপূর্ণ ইচ্ছা নিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু বাবা, আমার সঙ্গে এর কি সম্পর্ক? আমি তো একজন সাধারণ কৃষক। বাছা, আত্মার যাত্রা শত শত বছরের হয়। এই ঘোড়া কোনো সাধারণ প্রাণী নয়, বরং তোমার কোনো আগের জন্মের সঙ্গী। তোমাদের মধ্যে হয়তো গভীর কোনো সম্পর্ক ছিল বা কোনো অপূর্ণ বন্ধন রয়ে গেছে। সে তোমাকে ক্ষতি করতে আসেনি, বরং সে তোমাকে চিনতে পেরেছে। সেই ডাক, সেই সাহায্যের আর্তনাদ, হয়তো সে তোমাকে এমন কিছু মনে করিয়ে দিতে চায় যা তুমি ভুলে গিয়েছ। আগের জন্মের সঙ্গী? তাই কি সে শুধু আমাকে দেখায় এবং আমার নাম ধরে ডাকে? হ্যাঁ, যখন কোনো সম্পর্ক অপূর্ণ থেকে যায়, তখন তা সময়ের চক্র পেরিয়েও সামনে এসে দাঁড়ায়। সেই ঘোড়া হয়তো তোমার কোনো আপনজন, যে ওই রূপে জন্ম নিয়েছে। ভয় পেও না, তাকে গ্রহণ করো। যতক্ষণ তুমি পালাবে, ততক্ষণ সে তোমাকে ভয় দেখাবে। যেদিন তুমি করুণার চোখে তার দিকে তাকাবে, সেদিন সে শান্ত হয়ে যাবে। তাহলে বাবা, আমাকে কি করতে হবে? আজ রাতে যখন সে আবার আসবে, ভয় পেও না। তাকে জিজ্ঞেস করো সে কি চায়। ভালোবাসার মধ্যে এমন শক্তি আছে যা পথভ্রষ্ট আত্মাকেও মুক্তি দিতে পারে। যাও, মন শান্ত করো। আরে, তোমার কি হয়েছে? সকালে তো ভালোভাবেই গিয়েছিলে, এখন এমন দেখাচ্ছে যেন কোনো মৃতদেহ দেখে এসেছো। শরীর ঠিক আছে তো? পূজা, আমি যা বলবো হয়তো তুমি বিশ্বাস করবে না। আজ সকালে মুখিয়াজির কুয়োতে সেই ঘোড়াটাকেই মৃত অবস্থায় পাওয়া গেছে, যেটা গত রাতে আমাদের বাড়ির সামনে ছিল। কি, মারা গেছে? তাহলে গত রাতে আমরা যা দেখেছিলাম সেটা কি ছিল? সেটাই তো রহস্য। আর অবাক হওয়ার বিষয় হলো, সেই একই ঘোড়াকে আমি আমার মাঠে জীবিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। বাবা বলছিলেন হয়তো এটা আমার আগের জন্মের কোনো সম্পর্ক, কোনো অপূর্ণ বন্ধন যা আমাকে ডাকছে। হে ভগবান, এসব কি হচ্ছে? শুনুন, আপনি কোথাও যাবেন না। এগুলো হয়তো কোনো ভ্রম বা ছলনা হতে পারে। আগে চুপচাপ হাত মুখ ধুয়ে নিন, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে দেখা যাবে কি হয়। তুমি ঠিকই বলছো, হয়তো ক্লান্তির কারণেই আমার এমন ভ্রম হচ্ছে। রমেশ, ও রমেশ, আমাকে সাহায্য করো। পূজা উঠো। কি হয়েছে? তুমি কিছু শুনতে পেলে? রমেশ, খুব ব্যথা হচ্ছে। কুয়োর কাছে এসো, তাড়াতাড়ি এসো। সেই একই আওয়াজ, কিন্তু পূজা কেন এটা শুনতে পাচ্ছে না? তাহলে কি বাবা সত্যি ঠিক বলেছিলেন? সত্যি কি আমার কোনো পুরনো হিসেব বাকি আছে? কোথায় আছো তুমি? বাইরে এসো, আমাকে ভয় দেখানো বন্ধ করো। এখানে মুখুজ্জের পুরনো কুয়ার পাশে, এখানেই আমার অস্তিত্ব আছে রমেশ। এসো। আমাকে যেতেই হবে। যদি আজ না যাই, তাহলে এই আওয়াজ আমাকে কখনো ছাড়বে না। আমি এখানে এসে গেছি। কে তুমি? কোথায় লুকিয়ে আছো? সামনে আসো। এসে গেছো রমেশ, খুব ভালো। আরে বাবা, এটা আবার কি জিনিস? পাথরের মূর্তি পানির ভেতর থেকে বেরিয়ে এসেছে। পালাও এখান থেকে রমেশ, না হলে আজ প্রাণে বাঁচবে না।
থামো রমেশ, পালিও না, ভয় পেও না, আমার কথা শোনো। হে ভগবান, এ পাথর কথা বলছে। আমার চোখে কি হয়েছে, নাকি আমি পাগল হয়ে গেছি? তুমি পাগল হওনি মদন, নিজের ভয়কে শান্ত করো। আমি কোনো সাধারণ পাথর নই, আমি এক দিব্য জাদুকরী ঘোড়া। যে আওয়াজ তোমাকে মাঝরাতে ডেকেছিল সেটা আমারই আত্মা ছিল। কিন্তু আপনি পাথর হয়ে গেলেন কিভাবে? আর আপনি আমার নামে বা কেন ডাকলেন? রমেশ, কালিন্দী জঙ্গলে এক দুষ্ট তান্ত্রিক আছে, ভৈরব। সে তার কালো শক্তি দিয়ে আমাকে এই পাথরের বন্দিত্বে আটকে রেখেছে। সে আমার ঐশ্বরিক শক্তি চুরি করতে চায়। যদি তাকে সময় মতো থামানো না যায়, তাহলে সে আমার শক্তি পেয়ে পুরো পৃথিবীতে অন্ধকার আর কালো শক্তির রাজত্ব কায়েম করবে। কালো শক্তির রাজত্ব? কিন্তু মহারাজ, আমি তো একজন সাধারণ কৃষক, সারাদিন মাটিতে লাঙল চালাই। আমি কিভাবে সেই শক্তিশালী তান্ত্রিকের মোকাবিলা করতে পারি? আমি একা কি বা করতে পারবো? তুমি একা নও রমেশ, তোমার সাহস আর সততার জন্যই তোমাকে বেছে নেওয়া হয়েছে। তোমাকে সাহায্য করার জন্য আমার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী তোমার অপেক্ষায় আছে। যদি আমার কারণে পৃথিবী বাঁচতে পারে, তাহলে আমি পিছিয়ে যাব না। যাও, মদন পবন বেগ তোমার অপেক্ষা করছে। সময় খুব কম আর বিপদ অনেক বড়। পূজা, পূজা, ওই প্রাণীটা থেকে দূরে সরে। তুমি কি পাগল হয়ে গেছো? কে জানে কোথা থেকে এসেছে। আরে, আপনি এসে গেছেন। কুয়োর ব্যাপারে ঘুরতে ঘুরতে অনেক দেরি করে ফেললেন। বেচারা পবন বেগ কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছে। পবন বেগ? তুমি এর নাম কিভাবে জানো? আর তুমি এর সঙ্গে এমন কথা বলছো কেন, যেন এটা তোমার বাপের বাড়ির কোনো আত্মীয়? আরে, সে নিজেই তো বলেছে পবন বেগ আমাকে সব বুঝিয়ে দিয়েছে। ওই জাদুকরী পাথরের মূর্তি, সেই দুষ্টু তান্ত্রিক ভৈরব আর কালিন্দী জঙ্গলের বিপদ, সবই আমি জানি। ভগবান, এই দুনিয়া কি উলটপালট হয়ে গেছে নাকি? আমি ওদিকে পাথরের সঙ্গে কথা বলছি, আর তুমি এখানে জীবন্ত একটা ঘোড়ার সঙ্গে গল্প করছো। পূজা, এটা কি সত্যিই কথা বলে? হ্যাঁ, আর শুনুন, এখন আর দেরি করবেন না। পবন বেগ বলছে তান্ত্রিকের শক্তি ক্রমশ বাড়ছে। আপনাকে এখনই বেরিয়ে পড়তে হবে। রাতের অন্ধকারেই সেই পথ পার হতে হবে। পাগলামি করো না পূজা। আমি যদি মাঝরাতে বের হই, তাহলে গ্রামের কুকুরগুলো আমাকে তাড়া করবে। আর মানুষ কি ভাববে? বলবে রমেশ মাঝরাতে ঘোড়ার সঙ্গে কথা বলতে বলতে জঙ্গলে যাচ্ছে। সবাই আমাকে পাগলখানায় পাঠিয়ে দেবে। মদন, কুকুরদের ভয় পেও না, তারা আমার পথ আটকাতে পারবে না। সময় হাতছাড়া হয়ে যাচ্ছে। আরে বাবা, এটা তো সত্যি কথা বলে। এ তো মানুষের চেয়েও পরিষ্কারভাবে কথা বলছে। এখন তো বিশ্বাস হলো। চলুন, সাহস করুন আর এখনই রওনা হন। ভাই, আমার কথা বোঝো, এটা সন্তোষপুর। এখানে রাতে যদি কোনো ছায়াও দেখা যায়, মানুষ লাঠি নিয়ে বেরিয়ে পড়বে। এখন সবাই ভেতরে চল। আর তুমিও পবনবেগ ভাই, তুমিও চুপচাপ আস্তাবলের দিকে চলো। আমরা সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই কালিন্দী জঙ্গলের উদ্দেশ্যে রওনা হব। এখন ঝুঁকি নিতে পারবো না। যেমন তোমার ইচ্ছা মন, কিন্তু মনে রেখো সেই তান্ত্রিক থেমে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, সে যদি না থামে তাহলে কি আমি আমার ঘুম নষ্ট করব? চল ভেতরে যাই, সকালে দেখা যাবে কালিন্দী আর ভৈরবকে।
আরে ভাই, পবন বেগ এখন আর আমার দ্বারা হচ্ছে না। সকাল থেকে সন্ধে হয়ে গেল হাঁটতে হাঁটতে, আমার পা আর চলছে না। আজকে রাতটা এই আমের বাগানেই কাটাবো। দেখো কি ঠান্ডা ছায়া। না রমেশ, থামার ভুল করো না। এই বাগানের সবুজ দেখে ভুল করো না। এখানকার বাতাসে মৃত্যুর গন্ধ আছে। এই জায়গা অভিশপ্ত। আমাদের এখনই এখান থেকে চলে যেতে হবে। তুমি তো সব ব্যাপারেই ভয় পাও। এত সুন্দর একটা বাগান আর বলছো ঠিক নয়। অন্তত আমাকে একটু বিশ্রাম নিতে দাও, খুব ক্ষুধে লেগেছে। কিন্তু এখানে খাওয়ার মতো কিছুই নেই তোমাদের দুজনকে ছাড়া। আরে বাবা, এত বড় একটা পাখি, আর সেটাও কথা বলছে। পাখি ভাই, এই বাগানে তো এত আম ঝুলছে, তুমি ফল খাও না কেন? ফল, আমি এই ফলগুলো ছুঁতেও পারি না। আমি কোনো পাখি নই রমেশ, আমি একজন মানুষ ছিলাম। অনেক বছর আগে এক ক্ষুধার্ত সাধুকে আমি শুধু এই কারণে লাঠি দিয়ে পিটিয়েছিলাম যে সে আমার বাগান থেকে একটি ফল তুলেছিল। সেই মহাত্মা আমাকে অভিশাপ দিয়েছিলেন আমি পাখি হয়ে যন্ত্রণায় কষ্ট পাবো, আর কোনোদিনই আমার ক্ষুধা মেটাতে পারবো না। তাহলে তুমি আমাদের কাছে কি চাও? আমি জানতাম তোমরা দুজন এখানে আসবে। তান্ত্রিক ভৈরব আমাকে তোমাদের খবর দিয়েছে। আমার মুক্তির একটাই পথ, হয় তোমরা আমাকে মেরে ফেলো, নয়তো আমি আমার ক্ষুধা মেটাতে তোমাদের দুজনকে কাঁচা চিবিয়ে খাবো। প্রস্তুত হয়ে যাও। পবন বেগ, আমাকে বাঁচাও, এটা তো আমাদের খেয়ে ফেলবে। রমেশ, পিছিয়ে যাও। এটা আর মানুষ নেই, এখন এটা এক হিংস্র ছায়ায় পরিণত হয়েছে। যদি তুই মৃত্যুই বেছে নিয়ে থাকিস, তবে পবন বেগের শক্তির মুখোমুখি হ। ধন্যবাদ, তুমি আমাকে এই নরক থেকে মুক্তি দিলে। রমেশ, সাবধানে থেকো। ভৈরব এর থেকেও ভয়ঙ্কর ফাঁদ পেতে বসে আছে। হে ভগবান, আজ যদি তুমি না থাকতে পবন বেগ, তাহলে এই বাগানই আমার কবর হয়ে যেত। এটা তো মাত্র শুরু রমেশ। কালিন্দী জঙ্গলের পথ এমন অনেক পাপ আর অভিশাপে ভরা। উঠো এখন, আমাদের এখানে এক মুহূর্তও থাকা উচিত নয়। থামো তুচ্ছ মানুষ, কালিন্দির সীমানায় পা রাখার সাহস কিভাবে করলি? তোর কি নিজের প্রাণের কোনো মূল্য নেই? আরে, এই গাছটা তো একেবারে যমরাজের মতো। পবন বেগ ভাই, আমরা কি ফিরে যাব? ভয় পেও না রমেশ, এটা বৃক্ষরাজ, এই জঙ্গলে দ্বার রক্ষক। এটা শুধু তোমাকে ভয় দেখাচ্ছে। ভয় পেও না বালক, আমি শুধু তোমার পরীক্ষা নিচ্ছিলাম। দেখো রমেশ, তুমি কেন সেই তান্ত্রিক ভৈরবের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলছ? আমার দিকে তাকাও। এই সব ধন সম্পদ, এই সুখ সুবিধা সব তোমার হতে পারে, শুধু এখানেই থেকে যাও। ফিরে যাও তোমার সন্তোষপুরে, সেখানে তুমি রাজা হয়ে থাকবে। ওই জাদুকরি ঘোড়াটাকে বাঁচিয়ে কি লাভ? আরে বাবা, এত হীরা, পূজা তো খুব খুশি হয়ে যাবে। পবন বেগ, আমরা কি সত্যি এগুলো নিয়ে বাড়ি ফিরে যেতে পারি? রমেশ, হুঁশে আসো, এটা মায়াজাল। তুমি যদি এই হিরেগুলো ছোঁও, তাহলে তুমিও পাথর হয়ে যাবে। সেই জাদুকরি মূর্তির ডাকে মনে করো, যদি ভৈরব জিতে যায়, তাহলে এই সোনাও মাটিতে পরিণত হবে। ধিক্কার আমার উপর! বৃক্ষরাজ, আপনার লোভ আমার দরকার নেই। আমি এখানে পৃথিবীকে বাঁচাতে এসেছি, নিজের পকেট ভরতে নয়। পথ ছেড়ে দিন। লোভকে জয় করেছ, ভয়কেও জয় করেছ, কিন্তু কি বুদ্ধিকে কেউ জয় করতে পারবে? উত্তর না দিয়ে কেউ সামনে এগোতে পারেনি। আমি তোমাদের প্রত্যেককে একটি করে প্রশ্ন করব,
উত্তর ঠিক হলে পথ পাবে, আর ভুল হলে এখানেই আমার শিকড়ের নিচে চাপা পড়ে যাবে। হ্যাঁ বাবা, জিজ্ঞেস করুন। চাষাবাদ করতে করতে অনেক বুদ্ধি খাটিয়েছি, উত্তর দিয়ে দেব। রমেশ, প্রথম প্রশ্ন তোমার জন্যে। সেই কোন জিনিস যা মানুষ অন্যদের মধ্যে সঙ্গে সঙ্গে দেখতে পায়, কিন্তু নিজের মধ্যে কখনো দেখতে পায় না? আরে মহারাজ, এটা তো আমি আমার স্ত্রী পূজার সঙ্গে রোজই দেখি। মানুষ অন্যের ভুল চোখের পলকে ধরে ফেলে, কিন্তু সেই একই ভুল যখন সে নিজে করে তখন মনে করে সে তো খুব মহান। এর উত্তর হলো নিজের ভুল। আমি ভাবিনি একজন সাধারণ কৃষকের কাছ থেকে এত গভীর উত্তর পাব। ঠিক আছে, এবার পবন বেগ, তোমার পালা। পবন বেগ, তুমি তো এক দিব্য ঘোড়া। বলো তো, সে কি জিনিস যা গতকালও ছিল এবং আগামীকালও থাকবে, কিন্তু আজ নেই? বৃক্ষরাজ, এর উত্তর সময়ের চক্রে লুকিয়ে আছে। সেটা হলো আগামীকাল। যাকে আমরা আগামীকাল বলি তা কখনো আজ হয় না। যখন সেটা আসে তখন সেটা আজ হয়ে যায়। তাই আগামীকাল আসলে কখনোই আসে না। খুব ভালো, কিন্তু এখন শেষ প্রশ্ন, আর এই প্রশ্ন তোমাদের দুজনের জন্য। যদি এর উত্তর দিতে পারো তবে বুঝে নাও তান্ত্রিক ভৈরবের অর্ধেক শক্তি এখানেই তোমরা জয় করে নিয়েছ। সে কোন যুদ্ধ যেখানে জয়ী ব্যক্তি সবসময় হেরে যায়, আর যে হারে সে সবসময় জিতে যায়? মহারাজের উত্তর একটু আলাদা। সেটা হলো নিজের আপনজনদের সঙ্গে করা ভালোবাসার যুদ্ধ। যখন আমরা আপনজনদের সঙ্গে তর্কে বা কোনো বিষয়ে জিতে যাই, তখন আসলে আমরা সেই সম্পর্কটাই হেরে যাই। আর যদি তাদের সুখের জন্য ইচ্ছে করে হেরে যাই, তাহলে আসলে আমরা তাদের মন জিতে নিই। মানলাম রমেশ, তোমার এই সরলতার বুদ্ধি আমাকে হারিয়ে দিল। যার মধ্যে আপনজনদের জন্য হারতে পারার সাহস আছে, সেই ভৈভবের মতো ঘৃণার দেয়াল ভেঙে দিতে পারে। এসো, পথ এখন পরিষ্কার। তান্ত্রিকের দুর্গ এখান থেকে মাত্র 1 কোষ দূরে। ধন্যবাদ মহারাজ। পবন বেগ ভাই, এবার তোমার আসল গতি দেখাও। সূর্য ডোবার আগেই আমাদের দুর্গ জয় করতে হবে। বাঁচাও, কেউ আছো? আমাকে এই নরক থেকে মুক্তি দাও। আমার হাড়গুলো ভেঙে যাচ্ছে। থামো পবন বেগ, শুনলে কোনো একজন মহিলা খুব বিপদে আছে। আওয়াজটা ওই ডান দিকের ঝোপ থেকে আসছে। রমেশ, সামনে যেও না, এটাকে উপেক্ষা করো। এটা কালিন্দী জঙ্গল। এখানে যা দেখা যায় তা সত্যি নয়, আর যা সত্যি তা দেখা যায় না। এটা কোনো ছলনা হতে পারে। কি বলছো পবন বেগ? কেউ কষ্টে আছে আর আমরা মুখ ফিরিয়ে নেব? একজন মানুষ যদি আরেকজন মানুষের সাহায্য না করে, তাহলে মানবতা লজ্জিত হবে। চলো আওয়াজের দিকে যাই। আরে মা, আপনি এখানে এই খাঁচার ভেতরে কি করছেন? আপনার এই অবস্থা কে করেছে? বাছা, তুমি তো ফেরেশতার মতো এসে গেছো। সেই নিষ্ঠুর তান্ত্রিক ভৈরব আমাকে এখানে বন্দি করে রেখেছে। আমি তো শুধু জঙ্গলে কিছু ঔষধি গাছ নিতে এসেছিলাম, কিন্তু সেই রাক্ষস আমাকে ধরে বন্দি করে রেখেছে, যাতে বনের জন্তুগুলো ধীরে ধীরে আমাকে খেয়ে ফেলে। বাছা, আমাকে বাঁচাও, তোমার অনেক উপকার হবে। ওই ভৈরব তো সত্যিই খুব নিচু মানুষ। পবন বেগ, তুমি দাঁড়িয়ে কি দেখছো? তোমার জাদুকরী শক্তি দিয়ে এই অসহায় বৃদ্ধাকে মুক্ত করো। রমেশ, আমার কিছু ঠিক মনে হচ্ছে না। তার চোখে সেই অসহায়তার ছাপ নেই যা একজন সত্যিকারের বিপদে পড়া মানুষের চোখে থাকে। তর্ক বন্ধ করো আর তাকে সাহায্য করো, এটা আমার আদেশ। আরে বাবা, এ কি হয়ে গেল? বাঁচাও, এটা তো ডাইনি। পবন বেগ, আমি কেন তোমার কথা শুনলাম না? রমেশ, সন্তোষপুরের সরল মানুষ, ভয় পেও না। যদি আমি তোমাকে মারতে চাইতাম তাহলে খাঁচা খুলতেই তোমার গলা কেটে দিতাম। তাহলে তুমি কি চাও? তুমি কি সত্যি ডাইনি? হ্যাঁ, আমি সেই যাকে তোমরা ডাইনি বলো।
কিন্তু আমি খারাপ নই। সেই ভৈরব তান্ত্রী আমাকে নিজের দাসী বানানোর জন্য বন্দী করেছিল। সে আমার সব জাদুকরী শক্তি নিজের কালো সাধনার জন্য কেড়ে নিয়েছিল। তুমি আমাকে মুক্ত করেছ, তাই আমি তোমাদের সাহায্য করব। আমাদের সাহায্য? তুমি কি জানো আমরা কোথায় যাচ্ছি? আমি সব জানি। তোমরা সেই স্বর্গলোকের জাদুকরী ঘোড়াটাকে বাঁচাতে যাচ্ছ, যাকে সে পাথর বানিয়ে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, আর এখন তার আত্মাকে নিজের গুহায় বন্দি করে রেখেছে। আজকালও অমাবস্যা, আজ রাতে সে তার সব শক্তি শুষে নেবে। যদি সেটা হয়ে যায় তাহলে আর কেউ তাকে থামাতে পারবে না। তুমি কি সেই গুহার গোপন পথ জানো? কারণ ভৈরব চারদিকে বিভ্রমের দেয়াল তৈরি করে রেখেছে। হ্যাঁ, ভৈরবের সেই গুহায় যাওয়ার পথ শুধু আমিই জানি, কারণ সেই গুহাতেই আমার শক্তিগুলো চাপা পড়ে আছে। চলো আমার পেছনে আসো, আমি তোমাদের সরাসরি সেই অন্ধকার কারাগারে নিয়ে যাব, যেখানে জাদুকরী অশ্বন্ধি আছে। তবে মনে রেখো, সেখানে মৃত্যুর পাহারা আছে। যখন মৃত্যুর মুখেই চলে এসেছি তখন আর ভয় কিসের? চলুন মা, মানে ডাইনি, আমাদের পথ দেখান। রমেশ, সাবধান থাকবে। সেই গুহায় ভৈরব ছায়া রক্ষক বসিয়ে রেখেছে। তারা তোমাকে ঠিক সেই জিনিসই দেখাবে যা তুমি দেখতে চাও। মানে কি ঠিক বুঝলাম না, পরিষ্কার করে বলো। মানে তারা কখনো তোমার স্ত্রী পূজার রূপ নেবে, কখনো তোমার পুরনো বন্ধুদের রূপে আসবে, কিন্তু তোমাকে থামা যাবে না। শুধু নিজের লক্ষ্য ধরে সামনে এগিয়ে যেতে হবে। বুঝেছি, কিন্তু একটা কথা বলো, তুমি আমাদের সাহায্য করছো কেন? কারণ ভৈরব শুধু মানুষকেই নয়, আমাদের মতো আত্মাকেও দাস বানিয়েছে। আমি চাই আমার সম্মান আর স্বাধীনতা, আর সেটা কেবল তোমার সরলতা এবং পবন বেগের শক্তির মাধ্যমে সম্ভব। তাহলে শেষমেশ মৃত্যুর ব্যবসায়ীরা এসে পৌঁছেছে, আর সঙ্গে এই বিশ্বাসঘাতক চুরাইলটাকেও এনেছে। তুমি কি ভেবেছিলে ভৈরব ঘুমাচ্ছে? ভৈরব, তোমার অবসান নিকটে। আজ কালো অমাবস্যা, কিন্তু এই কালো রাত এসেছে তোমার পাপের ঘোড়া ভাঙার জন্য। এই দুজনকে ভিতরে যেতে দাও, না হলে পস্তাবে। তুমি আমার বন্দিত্ব থেকে পালিয়ে আমাকে হুমকি দিচ্ছ? সেই আগুনই যা তোমাকে শক্তি দিয়েছিল, আজ সেই আগুনই তোমাকে ছাই করে দেবে। মদন, পবন বেগ, থামো না, ভিতরে যাও, এটাকে শেষ করো। না, এটাকে ছেড়ে দাও দুষ্টু, এটা আমাদের সাহায্য করেছে। দেখলে কি হয়, যা ভৈরবের বিরুদ্ধে যায় তার ফল কি হয়। এবার তোমাদের দুজনের পালা। রমেশ, তুমি একজন তুচ্ছ কৃষক। তুমি কল্পনাও করতে পারোনি যে তুমি এক মহা শক্তিশালী তান্ত্রিকের মুখোমুখি হবে। আমার শক্তি থেকে ভয় পেয়ে কুটিয়ে থাকবে। আমি কৃষক ভৈরব, আর একজন কৃষককে মাটি ভালোবাসা এবং তার গন্ধ অনুভব করতে জানে। তুমি একটি নিরীহ আত্মাকে মেরেছ, এখন দেখো আমার ক্রোধ। রমেশ, পিছিয়ে যাও। তার কালো বিদ্যার অবসান এখন আমার হাতে। সে মর্যাদার সব সীমা লঙ্ঘন করেছে। এক পশু আমাকে মারবে? আসো, আমি তোমার মাংস কুকুরদের খাওয়াবো। ভৈরব, তুমি ভুলে গেছো আমি কে? আমি ধর্মের রক্ষক। এবার শোনো সেই মন্ত্র যা তোমার ধ্বংসের কারণ হবে। ওম বজ্রকায়ায় বিদ্ধমেহে মহাপ্রাণায় ধীমহি তন্না আসবাহা প্রচোদয়াৎ। এ কি হচ্ছে? আমার শক্তি কাজ করছে না কেন? এই আলো আমার চোখ জ্বালাচ্ছে। থামো, এটা বন্ধ করো। অন্যায়ের অবসানই সৃষ্টির নিয়ম ভৈরব। এই আঘাত হয়েছে সেই জাদুকরী পাথরের ঘোড়ার জন্য,
যাকে তুমি বন্দি করেছিলে, আর এই হচ্ছে সেই ডাইনির জন্য যাকে তুমি এক্ষুনি ছাই করে দিয়েছ। বাঁচাও! শেষ, সব শেষ হয়ে গেছে। হ্যাঁ রমেশ, অন্ধকারের অবসান হয়েছে, কিন্তু কাজ এখনো সম্পূর্ণ হয়নি। গুহার ভিতরে যাও, ওখানে জাদুকরি অশ্ব আমাদের অপেক্ষা করছে। ধন্যবাদ মদন, ধন্যবাদ পবনবেগ। আজ তোমরা স্বর্গলোক আর পৃথিবী উভয়কেই রক্ষা করেছ। মহারাজ, আমি তো শুধু একজন কৃষক, আমি শুধু আমার গ্রামের শান্তি চাইতাম। তোমার এই সরলতা তোমাকে বিজয়ী করেছে। যাও রমেশ, সন্তোষপুর এখন নিরাপদ, আর পবন বেগ সব সময় তোমার পাশে থাকবে একজন বন্ধু হিসেবে।